আনসারকে দিয়ে যে খেলা শুরু হইল তাতে বোঝা যায় পতিত সরকারের সেনাপতিরা এখনো সবল এবং সক্রিয়। এই আনসার কাণ্ড একটা কিন্তু ওয়েক আপ কল প্রফেসর ইউনূসের সরকারের জন্য। সরকারের সব স্তরে হাসিনার লোকজনদের না বের করে দিলে এই অনিশ্চয়তা এবং স্থবিরতা কাটবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, যে কোনো সময় পদত্যাগ করতে পারেন বা ক্ষমতা হারাতে পারেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। কি কারণে, কোন অপরাধে তার এমন হতে পারে, এটা নিয়ে পিনাকি ভট্টাচার্য স্যার ব্যাপক প্রমাণসহ ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আর গোলাম মাওলানা রনি ডক্টর ইউনূসকে নিয়ে যে সব মন্তব্য করেছেন ভিডিওর শেষে কিন্তু গোলাম মাওলানা রনিরও সেই মন্তব্যগুলোও থাকছে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আনসারকে দিয়ে যে খেলা শুরু হইল তাতে বোঝা যায় পতিত সরকারের সেনাপতিরা এখনো সবল এবং সক্রিয়। এই আনসার কাণ্ড একটা কিন্তু ওয়েক আপ কল প্রফেসর ইউনূসের সরকারের জন্য। সরকারের সব স্তরে হাসিনার লোকজনদের না বের করে দিলে এই অনিশ্চয়তা এবং স্থবিরতা কাটবে না। আমি এটা ক্রমাগত বলে আসতেছি, সুপ্পু থেকে শুরু করে হাসিনার নিয়োগ দেওয়া ব্যক্তিদের বাইর করে না দেওয়ার ফল আমরা পাচ্ছি এবং পাইতে থাকবো। এর আগে শীর্ষ আদালতের মাধ্যমে কু করার চেষ্টা হয়েছিল, আগামীতে এই ধরনের চক্রান্ত চলতেই থাকবে। কেউ যদি মনে করে থাকেন পরাজিত ফ্যাসিস্টরা এবং তাদের প্রভু ভারত সবকিছু মেনে নিয়ে বসে থাকবে, তাইলে কিন্তু বোকার স্বর্গে বাস করিচ্ছেন। ওদের ফেলে যাওয়া জঞ্জালগুলো সমূলে সাফ করেন। ছাত্ররা আনসার কাণ্ড ব্যর্থ করে দিচ্ছে, কিন্তু ছাত্রদের ডাকতে হবে কেন? পুলিশ আছে না, বিজিবি আছে না, আর্মি আছে না? ছাত্ররা কি ছাত্রলীগ না মাস্তান যে এরা এই শেষ পিটাবে সবাইকে আর সবাই ঠান্ডা থাকবে? এটা কোনো প্রসেস হইল? আনসার অনেক আগে থেকে প্রস্তুতি নিতেছে, আমরা সবাই জানি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা লেজ মলতেছে বসে বসে। ওই যে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা মালদারে দেখেন কেমনে কথা কয়। 3 উপদেষ্টা এবং অন্যান্য যারা সহকর্মী সবার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, এখন থেকে রেস্ট প্রথা থাকবে না আনসারে। আর অন্যান্য যে তাদের দাবি দাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিয়ে এবং তা আমরা আন্তঃমন্ত্রণালয়ে বসে একটা সিদ্ধান্ত নেব। এটি আপনাদের কাছে আপনার এই মেসেজটা সবাইকে পৌঁছায় দেন। রেস প্রথাটা একটু ব্যাখ্যা করলে ভালো হয়। রেস প্রথাটা হচ্ছে আমাদের নিয়ম নীতিমালা, নিয়োগ বিধিমালা অনুযায়ী ওনারা 3 বছর চাকরি করার পরে 6 মাস যাবৎ ওনারা রেস্টে থাকে। এরপরে ওনারা আবার অঙ্গীভূত হয় 6 মাস পরে। এই 6 মাস ওনাদের জীবন জীবিকাটা একটু দুর্দশার মধ্যে থাকে, সেই জন্য ওনাদের মূল সমস্যাটা ওই জায়গায়। এই জন্য আমরা সবাই মিলে একটা একমত পোষণ করি যে এই প্রথাটা যেন বাতিল করা হয়। নিয়োগ বিধিমালা থেকে সেটা আমরা কিভাবে বাতিল করা হবে সেই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা এটাকে রেগুলার জব হিসাবে কিভাবে করা যায় সেটা আমরা দেখেছেন কথা কিতে পারে কাঁপিচ্ছে। হ্যাঁ, কাঁপিচ্ছে কেমন করে? আমি শিওর ডরাই প্যান্ট ভিজাই ফেলছে। এরা কোন আক্কেলে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইছে? শোনা যায় এরা নাকি বিএনপির রিকমেন্ডেশনে করা হয়েছে, সত্য মিথ্যা জানি না। ওই নাকি কেউ গেলেই তাকে কয় যান বিএনপি করেন, এটা নাকি কয় ওই বিএনপির প্রতি কৃতজ্ঞতায়। যাই হোক, সত্য মিথ্যা তো জানি না। আবার অনেকে আমার কাছে উষ্মা প্রকাশ করেছে যে আমি কেন ওরে 111 কইছি, ওই নাকি ররে ফাটায় ফেলবে একেবারে, কারণ বিডিআর বিদ্রোহ নিয়ে ইন্ডিয়ারে ধরবে, ও ঠাইসা ধরবে। আপনাদের কি মনে হয় ইন্ডিয়ার সামনে দাঁড়ানোর হিম্মত রাখে? সব অপদার্থ উপদেষ্টা নিয়ে চলতেছে। আর এক উপদেষ্টা তৌহিদ সাহেব, উনি মায়ের বাচ্চা হবে তাই ছুটি নিয়ে নাকি আমেরিকা গেছে। এটা রক্তাক্ত বিপ্লবের পরে এই হইতেছে উপদেষ্টার অবস্থা। সালেজন কইছে যে সমস্ত মামলা দেওয়া হইতেছে তার নাকি প্রথম পর্যায়ে পার হইতে পারবে না। তো এর দায় কার বলেন? আপনারাই বলেন। স্বরাষ্ট্র আর আইন উপদেষ্টার তো নাকি? যাই হোক, আসিফ নজরুল্লাহ এটা ব্যাখ্যা দিছে, কিন্তু এটা নিয়ে পরে আলাপ করবো। আজকে অন্য বিশাল প্রচুর আলাপ আছে, সেই জন্য আজকে এটা ধরিচ্ছি না। তো যে অভিযোগে মামলাগুলো দেওয়া হয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রে তো হাস্যকর। যেভাবে গ্রেপ্তার হচ্ছে অতি নাটকীয়, আর যেভাবে আদালতে তোলা হচ্ছে তার দায়িত্ব জ্ঞানহীন। আপনি যদি কোনো একজনকে অভিযুক্ত করে আদালতেই তোলেন, তারে মাইরা বিসি ফাটায় তো দিতে পারেন না, তাই না? আপনি শুরু করলেন ডিম মারা দিয়া, এটা মানা যায়। কিন্তু এখন আপনি এমন মার দিলেন যে বিসি ফাইটে যাবে। মাহমুদুর রহমানের উপরে কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে হামলা আর কালামানিকের বিসি ফাটায় দেওয়া কোনভাবে আলাদা? আসিফ নজরুল কইছে দুটো নাকি আলাদা না, দুটো একই জিনিস। অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব, উনাকে আদালতে কি নির্মম ভাবে রক্তাক্ত করা হয়েছিল, তখন আপনারা সবাই কি প্রশংসা করেছিলেন? আপনাদের টিভিতে কি এই নিউজটা দেখাতে পেরেছিলেন?
বিএনপির আইনজীবীরা এই কাজ করতেছেন কলে, এটা সবাই কইতেছে। নিজের বিবেককে প্রশ্ন করেন কাজটা ঠিক করতেছেন কিনা। মানিকের বিচি ফাটাইলে পাবলিকে খুশি হবে। আমার তো মনে হচ্ছে যে পাবলিক খুশি করার মিশনে নামিছেন উপদেষ্টারা। একজন গ্রেপ্তারকৃত অভিযুক্তকে যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে ক্যান্টনমেন্টের মধ্যে আদালত বসান। ক্যান্টনমেন্ট ছাড়া তো এখন আপনাদের কোনো গতি নাই। কিছু হইলে ক্যান্টনমেন্ট, কিছু হইলে আর্মি, তো যান ক্যান্টনমেন্টের মধ্যে যে আদালত বসান, ওইখানে নিরাপত্তা দিতে পারবেন। তো মানিকের উপরে হামলার জবাব কিন্তু প্রফেসর ইউনূসকেই দিতে হবে, আজ হোক কাল হোক একসময় দিতে হবে। বিএনপির আইনজীবীদের কেউ এই প্রশ্ন করবে না। প্রফেসর ইউনূসকে এমন একটা বিব্রতকর প্রশ্নের মুখে ঠেলে দেওয়া কার স্বার্থে, কার উপকার করবে? মনে রাখেন উনি যে আছেন এই জন্য ওয়েস্টকে আমাদের ব্যাপারে হোস্টাইল করতে পারতেছে না ইন্ডিয়া। উনারা আজাইরা বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন না, উনারা বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে ইন্ডিয়ান লেসপেন্সারেরা। আপনি যদি ইন্ডিয়ান লেসপেন্সারদের জন্য দেওয়া প্রভুপাদ উপাধি পাইতে চান সেটা অবশ্য আলাদা কথা। তো প্রফেসর ইউনূসের ডিপেন্ড করলাম, এবার ওনারা এটা ধরি না, কি কন আর ধরি। স্যার আপনি যে জাউরার লগে দেখা করছেন, এই যে ইন্ডিয়ান হাই কমিশনার, আমি খুব মাইন্ড করেছি। আপনার কেউ নিশ্চয়ই বলে যে পিনাকি হুদাই মুখ খারাপ করে। হ্যাঁ দেখেছেন কি টাইটেল করেছে, দেখেছেন পত্রিকার নিউজে দেখেছেন? হ্যাঁ এই টাইটেল যদি সত্যি না হয় তাহলে আপনার দপ্তর থেকে প্রতিবাদ পাঠাবেন, আর যদি সত্য হয় তাহলে আপনাকে জবাব দিতে হবে কেন ইন্ডিয়ার কাছে আপনি সাহায্য চাইছেন। প্রণয় ভার্মার লগে আপনার দেখা করতে হবে কেন? সৌজন্য, হ্যাঁ ওই যে কইছে সৌজন্য সাক্ষাৎ, তো ও সৌজন্য দেখাইছে আপনারে স্যার, কি কন? আপনার শপথ অনুষ্ঠানেও আসছিল, আসে নাই, ওই সৌজন্যটাটুকু দেখাই নাই। এই তো জাউরের সৌজন্য বোধ, তাই না? আপনি বলেন ছাত্ররা আপনারা দায়িত্ব দিছে, তো ছাত্ররা কি ভারতের সাথে কুসুম কুসুম সম্পর্ক অনুমোদন করে? করে না তো। তবে এই ছাত্রদের সম্পর্কে কিছু বলা দরকার একজন অগ্রজ হিসাবে, আর এই লড়াইয়ের একজন স্টেক হোল্ডার হিসেবে। আর প্রফেসর ইউনূসকে কিছু ইনসাইড স্টোরি সম্পর্কে বলা দরকার, তাইলে ওনার বক্তব্যগুলো আশা করি আরো নিখুঁত হবে। এই বিপ্লবটা স্যার ছাত্ররা শুধু একা করে নাই, ছাত্ররা লড়াইয়ের স্পিয়ার হেড ছিল, মানে যারা রাজনীতির ভাষায় বলে ভ্যানগার্ড, মানে কমিউনিস্টরা কয় আর কি ভ্যানগার্ড, বর্ষার ফলার মতো আর কি। বর্ষার ফলা কিন্তু একা কিছু না, এটা অকার্যকর অস্ত্র বা সামান্য কার্যকর অস্ত্র। আর পিছের লাঠিটাও একা কিছু না, সামান্য কার্যকর অস্ত্র, কিন্তু দুইটা একসাথে এটা কার্যকর। দর্শক স্ক্রিনে আমরা পিনাকি ভট্টাচার্য স্যারের কাছ থেকে সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। গোলাম মাওলানা রনি আসলে কোন দলের হয়ে কাজ করছে, কার এজেন্ট হয়ে কাজ করছে? এখন তিনি ডক্টর ইউনূসের বিপক্ষে, আবার কখনো আওয়ামী লীগের পক্ষে। মূলত তিনি কি চাইছেন আসুন সে সম্পর্কে তার বক্তব্য দ্বারা ক্লিয়ার বুঝবো। তার ইচ্ছার সঙ্গে আমাদের জীবন জড়িত, তার সফলতার সঙ্গে আমাদের বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা, সুখ শান্তি এবং সমৃদ্ধি জড়িত। কাজী তাকে তেল মারা যাবে না, পুতুপুতু করা যাবে না তাকে নিয়ে। তাকে প্রতি মুহূর্তে সচেতন রাখার জন্য অত্যন্ত বিনয়ের সঙ্গে, যাতে তার মনে কষ্ট না লাগে, এইভাবে কিছু কথা বলতে হবে। আমি শুরু করেছি, অনেকেই শুরু করেছেন। আমি চেষ্টা করছি যেন কোনো অবস্থাতেই এই প্রবীণ মানুষটি, সম্মানিত মানুষটি আমার দ্বারা আঘাতপ্রাপ্ত না হন। কিন্তু আমি অতীতে শেখ হাসিনাকে নিয়ে অনেক নির্দয় সমালোচনা করেছি, সে 2009 সন থেকেই। আপনারা যারা নিয়মিত আমার টক শো দেখেন, ভিডিও দেখেন, লেখালেখি পড়েন, তারা হয়তো জানেন। তো সে তুলনায় আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে আমি হৃদয়ের যে অর্ঘ্য, প্রেম, ভালোবাসা, প্রণতি, ঠিক সেগুলোকে রেখে আমার পিতা, আমার কাকা, আমার দাদা, আমার সন্তান, আমার প্রিয়জন, তাদেরকে আমি যেভাবে অত্যন্ত বিনয়ের সঙ্গে যে বিষয়গুলো বলি, সেই কথাগুলি আমি তাকে বলছি। এই যে ক্ষমতা গ্রহণ করার পর থেকে তার মধ্যে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, এই সমস্যাগুলো যদি তিনি দূর করতে না পারেন, তার সফলতার কোনো সম্ভাবনা নেই। তিনি বিপুল গৌরবে পরাজিত হবেন। এক এক করে বলছি। তার প্রথম সমস্যা হলো তার মধ্যে সুলতান ফিরোজ শাহ তুগলক সিনড্রোম দেখা দিচ্ছে। 2014 সন থেকে এই সিনড্রোমটি শেখ হাসিনার মধ্যে দেখা দিয়েছিল এবং এটি বাড়তে 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 শেখ হাসিনার পতন পর্যন্ত তাকে পৌঁছে দিয়েছিল। এখন সুলতান ফিরোজ শাহ তুগলকের যে সিনড্রোম, এটা কি? যেহেতু তিনি পণ্ডিত ব্যক্তি, তার আশেপাশে অনেক
পণ্ডিত ব্যক্তি রয়েছেন। কাজে এটা বলতে গেলে এই ভিডিওতে অ্যাটলিস্ট 30 থেকে 35 মিনিট সময় লাগবে। আমি শুধুমাত্র ইঙ্গিত দিয়ে দিলাম যে দিল্লিতে সুলতান মুহাম্মদ বিন তুগলকের পর যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন নবাবদা এবং দীর্ঘ সময় তিনি ক্ষমতাতে ছিলেন, তার মধ্যে একটা দুর্বলতা ছিল। রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনীতির ভাষায় এটাকে ফিরোজ শাহ তুগলক সিনড্রোম বলা হয়। এবং ওই সমসাময়িক যে কজন ঐতিহাসিক ছিলেন, ফিরিস্তা, তারপরে মিনহাজুস সিরাজ, তারা সবাই স্পষ্টভাবে এই বিষয়গুলো লিখে গিয়েছেন এবং রাজনীতির অনেক বইতে এই সিনড্রোম সম্পর্কে, এমনকি অপরাধ বিজ্ঞানের বইতেও এই সিনড্রোম সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে। ডক্টর ইউনুস এবং তার যেহেতু একটা গবেষণা সেল রয়েছে এবং অনেক বিজ্ঞ ব্যক্তি রয়েছেন, এই বিষয়গুলো উপস্থাপন করে তার কাছে যদি দেয়া হয়, তৈরি করে দেওয়া হয় এবং তিনি যদি এই সিনড্রোম থেকে মুক্ত হন, আশা করি তিনি অনেক ভালো করতে পারবেন। তার 2 নম্বর যে সমস্যা, তিনি মন এবং মানসিকতায় চট্টগ্রামের বাইরে যেতে পারছেন না এবং গ্রামীণ ব্যাংকের বাইরে যেতে পারছেন না। এবং তিনি যেভাবে গ্রামীণ ব্যাংক চালিয়েছেন, তার প্রতিষ্ঠানগুলো চালিয়েছেন এবং চট্টগ্রামের যে অঞ্চল থেকে এসেছেন, এই আঞ্চলিকতা এই অল্প সময়ের মধ্যে তার উপর যেভাবে ভর করেছে, এটি কোনো অবস্থাতেই তার জন্য শুভ পরিণয় বা পরিণতি বয়ে আনবে না। এটা থেকে তাকে বের হতে হবে, তাকে সার্বজনীন হতে হবে। কেন গ্রামীণ ব্যাংকের নূরজাহান বেগমকে তার লাগবে? এগুলো নিয়ে কথা হচ্ছে। কেন লামিয়াকে তার লাগবে? একেবারে সিনিয়র সচিব পদে লামিয়াকে প্রমোশন দিয়ে তার পাশে বসাতে হবে কেন? সিভিল সার্ভিসে, মিলিটারি সার্ভিসে, তারপর অন্যান্য জায়গা থেকে লোক নেই, কেন এই জায়গাগুলোতে লাগবে? এগুলো নিয়ে খুবই নেতিবাচক কথাবার্তা হচ্ছে। উনি বয়স্ক মানুষ, সব কথা তার সামনে কেউ বলতে পারে না, কিন্তু এই জিনিসগুলো ঘটছে এবং বিশেষ করে যেখানে পুরুষের সাথে নারী আছে, নারীর সঙ্গে পুরুষ আছে, বিশেষ করে রাষ্ট্র ক্ষমতা যারা পরিচালনা করেন, তাদেরকে এই ব্যাপারে খুবই খুবই সতর্ক হতে হয়। বাদশাহ হারুন আর রশিদের মতো মানুষ, তিনি যে বিপদে পড়েছিলেন শুধুমাত্র একজন রমণীর কারণে, যুদ্ধ হয়ে গিয়েছিল। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।